আমাদের তো হচ্ছে দেশ মানে শেখ হাসিনা সরকারের পতন হলো, এই নতুন বাংলাদেশে কেমন লাগছে আপনার কাছে? যে সেটা তো আসলে সাধারণ মানুষের যেই উপলব্ধি, আমারও সেই উপলব্ধি। সেটা হলো মানুষের একটা বড় প্রত্যাশা ছিল গণতন্ত্র আসবে। আশা করি এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। লেখক হিসাবে আমারও সেটা প্রত্যাশা, কারণ লেখালেখির জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ খুব জরুরি। আমরা তো নিশ্চয়ই ভীতির মধ্যে বাঁচতে পারি না, এবং ভীতির মধ্যে স্বাধীনভাবে চিন্তা চর্চা সম্ভব নয়, লেখালেখিও সম্ভব নয়। আমার মনে হয় গণমাধ্যম জগতে একটা ভালো সময় আসবে সামনে। আচ্ছা, এবার হচ্ছে মানে আপনি যেসব বিষয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, মানে আপনার রাজনীতির যে বিষয়টা, বিশেষ করে হচ্ছে এই আমাদের আন্তঃমহাদেশীয় যে রাজনীতি এবং আন্তর্জাতিক যে রাজনীতি, এই বিষয়ে আপনার কাছে একটি প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রের মানে আমাদের এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কেমন পরিবর্তন আসতে পারে? বাংলাদেশের জন্য কি পরিস্থিতি ইতিবাচক হবে নাকি ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে? আসলে আমি মূলত লিখি বা আমার মনোযোগের বিষয় হলো দক্ষিণ এশিয়া, মানে বাংলাদেশের চারপাশের অঞ্চল বা দক্ষিণ পূর্ব এশিয়া। যুক্তরাষ্ট্র বিষয়ে আমি কম লিখি, কিন্তু দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং সেখানে যুক্তরাষ্ট্রে তো একটা পালাবদল ঘটছে, নতুন সরকার আসবে, নতুন দল ক্ষমতা নেবে। কিন্তু আমার মনে হয় না যে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ায় তাদের নীতির বড় ধরনের পরিবর্তন ঘটবে। কারণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি আমাদের মতো দেশগুলোর মতো নয় যে সরকার পরিবর্তন হলে আমূল পরিবর্তন হয়ে যায়। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের পররাষ্ট্রনীতির এখন মূল ভরকেন্দ্রে আছে চীন। মানে চীনকে চিন্তা করে তারা এই অঞ্চলের তাদের নীতি কৌশল ঠিক করে রেখেছে। এবং সেই কারণে বাইডেনের পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেও যে এখানে তাদের চীন নীতির ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটবে বলে আমার মনে হয় না। ফলে বাংলাদেশ নিয়েও যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেটা দ্রুত কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশে যে পরিবর্তন ঘটেছে এটা যুক্তরাষ্ট্র বেশ ইতিবাচকভাবে নিয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে খুব মানে আন্তরিকভাবে সহায়তা করতে চাচ্ছে। এই নীতি অব্যাহত থাকবে আমার মনে হয়। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে হচ্ছে বাইডেন প্রশাসনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা মোটামুটি ভালো সম্পর্ক দেখা গেল, এবং হচ্ছে যে জাতিসংঘে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা অধিবেশনে গেলেন, সেখানে বাইডেনের সঙ্গে আহ, একটা মানে একদম মোলাকাত বা হচ্ছে জড়াজড়ি করে একটা ছবি আমরা দেখলাম। এই যে এখানে মনে হচ্ছে যে একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে, সেটার মানে সেখান থেকে কি নেমে আসবে কিনা, বা ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো মানে একদম শর্টলি যদি বলেন ডক্টর না, মোহাম্মদ এখানে ইউনূসের। দুটো ব্যাপার। একটা হলো বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে বলছে। সেই কারণে এই রাজনৈতিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের প্রশাসন পজিটিভলি দেখেছে বা দেখছে। আবার যে সরকার গঠিত হলো এবং তার প্রধান হিসাবে যিনি আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও যুক্তরাষ্ট্রের প্রশাসনের বা যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের পরিচিত, বা ওনার সাথে তার ভালো বোঝাপড়া রয়েছে বলে আমরা জানি। ফলে দুই অর্থেই বাংলাদেশের বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের একটা গুড বুকে আছে, একটা ভালো সম্পর্কের মধ্যে আছে। ফলে এটা সহসা এর ব্যতিক্রম ঘটবে বলে আমার মনে হয় না। আচ্ছা, আচ্ছা, এই যে এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হলো, এখানে এই ছাত্র নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা সভ্যতা ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে। সেই ক্ষেত্রে এই আমরা তো জাতি রাষ্ট্রের বদলে সভ্যতা ভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলাটা আসলে সম্ভব কিনা? আমি আসলে এই বক্তব্যটা মানে এই কথাটা শুনেছি, সভ্যতা ভিত্তিক রাষ্ট্র। আমি এটা আসলে বুঝি না এভাবে। এটা আমার একটা সীমাবদ্ধতা বলতে পারেন। আমি যেটা বুঝি, এখানে উপমহাদেশে পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে, ভারত আছে। বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, এটা শেষ হয়েছে একটা রাষ্ট্র সংস্কারের দাবির ভিতর দিয়ে। অভ্যুত্থানের পরে মানুষের মূল আকাঙ্ক্ষা হলো আমাদের উপনিবেশিক রাষ্ট্র কাঠামোর সংস্কার। আমি বলবো আমাদের এখনকার ফোকাসটা এইটাই থাকবে, এবং এইটাই আমি বুঝি, মানুষও এটা বোঝে। আন্দোলনের
শুরুতে রাষ্ট্র সংস্কার হয়তো একটা এজেন্ডা আকারে ছিল না, কিন্তু আন্দোলনের ভিতর দিয়ে এটা একটা জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে যে উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। এখানে এমন একটা রাষ্ট্র আমাদের কায়েম করতে হবে যেখানে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, মানবিক মর্যাদা এগুলা থাকবে, জনগণের অধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা থাকবে, মানুষ ভীতির ঊর্ধ্বে উঠে যার যার কথা বলতে পারবে। বাংলাদেশের ফোকাস হবে এখন এটা। আমার মনে হয় ফোকাসটা নষ্ট করা উচিত না। তাহলে বিভ্রান্তি তৈরি হবে, এবং আমরা যদি এমন কিছু বলি যেটা দেশের অভ্যন্তরেও মানুষের কাছে অস্পষ্ট এবং দেশের বাইরেও আন্তঃরাষ্ট্রীয় একটা উত্তেজনা তৈরি হয়, সেটা হলে আমি বলবো গণ অভ্যুত্থানের চেতনা অনেক হোঁচট খাবে। 3 মাস তো গেল, আপনি কি মনে করেন সব মিলিয়ে এখন পর্যন্ত কি পরিস্থিতি ঠিকই আছে নাকি? না, মানুষের একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে তো বিপুল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এইটা মনে করার কারণ নাই। 3 মাস না, এখন প্রায় 4 মাস 4 মাস চলে গেছে। আমার মনে হয় না যে মানুষের সব প্রত্যাশা পূরণ হয়েছে, বরং মৌলিক প্রত্যাশাগুলো এখনো বাকি আছে পূরণ হওয়া। কিন্তু মানুষ এখনো অপেক্ষা করছে যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের লক্ষ্যে তো অনেকগুলো কমিশন গঠিত হয়েছে, এই কমিশনগুলো সুপারিশ আসবে, এই সুপারিশগুলো কিভাবে বাস্তবায়িত হয় মানুষ এগুলো দেখতে চাইছে। মানুষ আবার একই সাথে একটা সুষ্ঠু নির্বাচনেরও অপেক্ষা করছে। মানুষের প্রত্যাশা বিপুল, কারণ আমাদের প্রায় দুটো জেনারেশন এখনো সুষ্ঠু নির্বাচন কি জিনিস সেটা দেখে নাই। ফলে তাদের ভিতর সেইটারও এখন একটা আকাঙ্ক্ষা আছে, অর্থাৎ সংস্কার এবং নির্বাচন দুটোর জন্যই মানুষ অপেক্ষা করছে। আচ্ছা, ভারত বাংলাদেশের সম্পর্ক তো আসলে দুই দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গায় হচ্ছে অভ্যুত্থানের পর শেখ হাসিনা হচ্ছে ভারতে রয়েছেন, আশ্রয় নিয়েছেন। এই ক্ষেত্রে কি এই দুই দেশের সম্পর্কের কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকে কিন্তু একটা টানাপোড়েন চলছে, এবং এইটা কি আরো মানে সামনের দিনগুলোতে কি শেখ হাসিনার আশ্রয়টা কি সম্পর্কটা কি আরো ক্ষতিগ্রস্ত করবে বা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা? আর আমরা দেখলাম, আপনি নিশ্চয়ই গতকালই দেখেছেন যে হচ্ছে শেখ হাসিনা এই 3.5 মাস সময় পর সরকার শেখ হাসিনার জন্য ভারতের কাছে একটা আবেদন করেছে। আহ, এই ভারত কি বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে কি শেখ হাসিনাকে কি ফেরত দিয়ে দিবে কিনা? না, এটা টানাপোড়েন বাড়বে আরো। কারণ হলো আমাদের এখানে আদালতে তো একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। গত সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী অনেক নেতার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এই বিচারটা যত এগোবে, যত পরিণতি পাবে, রায় হবে, তখন এই টানাপোড়েনটা আরো বাড়বে। বাংলাদেশ চাইলেই যে ভারত ফেরত দিয়ে দিবে এরকমও মনে করার কারণ নেই। শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তখন ভারত ছেড়ে হয়তো অন্য দেশেও যেতে পারে, কি ঘটবে আমি জানি না। কিন্তু এইটা ধারণা করা যায় এই টানাপোড়েন বাড়বে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা চাপে থাকে। আচ্ছা, ফেরতটা এত সহজ হবে না বলে আপনি মনে করছেন? এটা ভারত যে বাংলাদেশ চাইলেই ভারত ফেরত দিয়ে দিবে, আমার সেটা মনে হয় না। এটা অনেকগুলো কারণের, বাংলাদেশ ভারত সম্পর্কের উপর অনেক কিছু নির্ভর করে, বা একে ঘিরে আরো অনেকগুলো ব্যাপার কাজ করছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরাটা মানে কেমন সহজ? সেইটা আবার অন্য ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে গত 15 বছর যেভাবে দেশ চালিয়েছে সেগুলো তো মানুষ দেখেছে। ফলে আওয়ামী লীগের আবার ফেরত আসাটা হলো মানুষের, সেটা নির্ভর করবে সাধারণ জনগণের রায়ের উপর। সেইটা জনগণ ঠিক করবে তারা আবার সেই 15 বছরের ওই রকম শাসনে ফেরত যেতে চায় কিনা। সেটা তো সেটা ভারতের উপর নির্ভর করবে না, সেটা সম্পূর্ণ বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে। এবং সুষ্ঠু নির্বাচন হলে সেটা স্পষ্ট কিছু রায় পাওয়া যাবে আর কি। হ্যাঁ, এবার একটু মানে ভারতের এই অনেক মুক্তি মনা বুদ্ধিজীবী যারা রয়েছেন আর কি, তারা আমরা দেখলাম যে হচ্ছে বিভিন্ন বিষয়ে হচ্ছে কথা বলেন, যেমন কাশ্মীর ইস্যু, মাওবাদ ইস্যু, এমনকি এই গাজায় যে মানবিক বিপর্যয়, ইসরায়েলের যে হামলা। ভারতের বুদ্ধিজীবীরা কিন্তু এইসব বিষয়ে বিভিন্ন সময় কিন্তু কথা বলেছেন, মোটামুটি তারা সরব ছিলেন। কিন্তু আমাদের জুলাই আগস্টের যে ঘটনাটা ঘটলো এই বিষয়ে তারা অনেকটাই নীরব ছিলেন। বাংলাদেশের ক্ষেত্রে ভারতীয় বুদ্ধিজীবীদের কি এই দেশটির মানে আমাদের যে সরকার ছিল অবস্থানকে কি সমর্থন করেছেন কিনা, না অন্য কোনো ব্যাখ্যা না, আপনার? ভারতের সব বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ বা মানুষ নীরব ছিলেন।
বাংলাদেশে যখন গণ আন্দোলন হচ্ছিল, ভারত পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় অনেক দিন লাগাতার মিছিল মিটিং হয়েছে। বাংলাদেশের যে দূতাবাস, সেখানে ভারতের অনেক রাজনৈতিক কর্মী মিছিল করেছে, প্রতিবাদ করেছে, মানে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে তাদের সংহতিমূলক ভূমিকা ছিল। ভারতের বহু বুদ্ধিজীবী বাংলাদেশের আন্দোলনের সমর্থনে লিখেছে। এইটা হলো একটা ব্যাপার। ফলে এবং আমরা যখন ভারত কথাটা বলি, ভারত তো কোনো একক বিষয় না। ভারতে বিজেপি ভারত শাসন করছে, বিজেপি শাসনের বিরুদ্ধেও মানুষ আছে, অনেক দল। এবং ভারতের দক্ষিণ ভারত এবং উত্তর ভারত এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে কিন্তু রাজনৈতিক বৈশিষ্ট্যে, চরিত্রে অনেক ফারাক আছে। এবং বাংলাদেশকে ভারতের শাসকরা যেভাবে দেখে, এখনকার শাসকরা, ভারতের সব রাজনৈতিক দল ওইভাবে দেখে না, ভারতের সব বুদ্ধিজীবী কিন্তু ওইভাবে দেখে। ফলে আমাদের এখানে যখন আমরা ভারত নিয়ে কথা বলি, আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত যে গত গণ অভ্যুত্থানের সমর্থনেও ওইখানে অনেক মানুষ ছিল, সক্রিয়ভাবে ছিল, রাজপথে ছিল। ফলে মানে এই ব্যাপারটা আমাদের আমাদের গড়ে ভারত বিরোধী হওয়ার কোনো অবকাশ নাই, প্রয়োজনও নেই। বাংলাদেশের অনেক বন্ধু আছে ভারতের মধ্যে, আবার বাংলাদেশের গণ অভ্যুত্থানকে সমর্থন করছে না সেরকম মানুষও নিশ্চয়ই আছে ভারতে। আবার ভারতের সব বিষয়ে তো বাংলাদেশের সবাই এককভাবে দেখেন। ফলে যে কোনো দেশকে দেখার সময় ওই দেশের সরকার এবং ওই দেশের রাজনৈতিক দল, ওই দেশের মানুষ, এগুলোকে পৃথক পৃথকভাবে দেখার ব্যাপার। আমি বলবো যে বাংলাদেশের গণ আন্দোলনের অনেক সমর্থকও ভারতে আছে। আবার এই গণ আন্দোলনকে ভারতের শাসক শ্রেণী যে একটা সন্দেহের চোখে দেখেছে বা দেখছে বা ক্রিটিক্যালি দেখছে, বা বাংলাদেশের সরকারের সঙ্গে তাদের সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি করেছে তারা, সেটাও একটা বাস্তবতা। ফলে এইগুলো আলাদাভাবে দেখার ব্যাপার। এবার একটু বাংলাদেশ, এই চীনের প্রসঙ্গে, যে এই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র, চীন, ভারতের নীতি কৌশলে কি এমন কোনো পরিবর্তন এসেছে কিনা? না, আমার মনে হয় ভারতের ব্যাপারটা তো আমি বললাম, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারের সঙ্গে তো এখন কাজ করছে, যেটা আপনি শুরুতেও বলেছেন। বলেছি। আমার ধারণা চীন সরকারও এখানকার সরকারের সাথে কাজ করবে। আসলে এই কালে কূটনীতির একটা সবচেয়ে অগ্রসর বা বাস্তববাদী পথ হলো একটা দেশে যেই সরকারই আসুক তার সাথে কাজ করতে হবে। দেখুন, ভারতে তো অনেক সরকার আসে, গত ৭৫ বছরে অনেক ধরনের সরকার এসেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর, গত ৫৪ বছরে ভারতে নানা ধরনের সরকার এসেছে। বাংলাদেশ প্রত্যেক ধরনের সরকারের সঙ্গে কাজ করতে শিখে গেছে। ভারতে কংগ্রেস সরকারের সঙ্গে বাংলাদেশ কাজ করেছে, জনতা সরকারের সঙ্গে কাজ করেছে, বিজেপি সরকারের সঙ্গে গত ১৪ বছর কাজ করেছে। এটাই বাস্তবতা বাংলাদেশের জন্য। ভারতকেও বাংলাদেশের যে কোনো দলের সরকারের সঙ্গে কাজ করতে অভ্যস্ত হতে হবে। ভারত যদি এরকম ভাবে যে আমরা শুধু এখানে আওয়ামী লীগ সরকার থাকলেই ভালো সম্পর্ক রাখবো, এটা ভারতের স্বার্থের দিক থেকে ক্ষতিকর, আমাদের স্বার্থের দিক থেকেও ক্ষতিকর। যুক্তরাষ্ট্র চীনের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। আমার চীন, বিশেষ করে আমি মনে করি চীন খুব বাস্তববাদী কূটনীতি অনুসরণ করে। বাংলাদেশে যেই সরকারই আসুক তারা সেই সরকারের সঙ্গে কাজ করবে। চীন এখন খেয়াল রাখবে যেটা, যে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের দিকে বেশি হেলে পড়ে কিনা, বা ভারতের দিকে আগে যে বেশি হেলে পড়েছিল কিনা। আমি বলবো এখানে বাংলাদেশের দিক থেকে সচেতন থাকার একটা ব্যাপার, যে বিদেশ নীতির ক্ষেত্রে কোনো দেশের দিকে অধিক হেলে পড়া যাবে না, সেইটা আমাদের স্বার্থের দিক থেকে ক্ষতিকর হবে। যুক্তরাষ্ট্রকেও বাংলাদেশের দরকার, কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজার আছে। চীনকেও বাংলাদেশের দরকার, কারণ চীন বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে একটা বড় অংশীদার, প্রচুর ব্রিজ ইত্যাদি বানিয়েছে চীন, এবং চীনের এই অংশীদারিত্ব এখনো আছে, অনেক প্রকল্পে চীন যুক্ত। আবার ভারত আমাদের ৩ দিকের প্রতিবেশী। ফলে ভারতের সঙ্গে স্থায়ী টানাপোড়েন তৈরি করা বাংলাদেশের জন্য লাভজনক। ফলে আমি বলবো বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন, ৩ দেশের লগে বাংলাদেশকে ভালো সম্পর্ক রাখতে হবে। এটা একটা বাস্তবতা আর কি, আমাদের ওই দিকেই চেষ্টা করা উচিত। মানে আপনার কথা শুনতে আসলে এতই ভালো লাগছে, যদি আপনি অনুমতি দেন আমি আরো একটা প্রশ্ন করব। হুম, ঠিক আছে।
আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে একটি দুর্বল সরকার বলবেন কিনা, যদি আমি আপনাকে কয়েকটি প্রেক্ষাপট দিই? যে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হচ্ছে, কিন্তু প্রশাসনিক কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন যে হচ্ছে জাহাজে 60টি লাশ চাঁদপুরে, তারপরে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়েছে কুমিল্লায়। এই যে এই এর আগে আমরা শুনলাম পূজা মণ্ডপে হচ্ছে ইসলামী গান, তারপর আরো নানান ফ্যাক্টর। দেশে প্রতিদিনই 5 থেকে 7 জন বা 10 জন, কোনো কোনো দিন তারও বেশি খুন হচ্ছে, বিভিন্ন জায়গায় চুরি চিন্তাই এসব চলছে। না, এই প্রথমত হলো যে আপনি শুরুতে যেটা বললেন, এই সরকার দুর্বল সরকার। এই সরকার তো মোটেই দুর্বল সরকার নয়, কারণ এই সরকার নির্বাচিত সরকার নয়, কিন্তু এই সরকার একটা পুরো গণ অভ্যুত্থানের পর এই সরকার গঠিত হয়েছে এবং লাখ লাখ মানুষের বা পুরো আন্দোলনকারীদের ইচ্ছার অভিব্যক্তি আকারে এই সরকার গঠিত হয়েছে। এই সরকার কিন্তু জোরপূর্বক আসে নাই, আন্দোলনের মানুষরাই এই সরকার গঠন করেছে। ফলে এটা মোটেই দুর্বল সরকার নয় এবং এই সরকারের পাশে আন্দোলনকারীরা নিশ্চয়ই এখনো আছে। আর নানা কিছু যে ঘটছে, যেগুলোর বিবরণ আপনি দিলেন, সেটা হলো গণ অভ্যুত্থানের পর, যে কোনো গণ অভ্যুত্থানের পর দীর্ঘ একটা সময় যায়, অস্থিরতার কাল। বাংলাদেশে এখনো পরিস্থিতিতে তরল, এটা এখনো ঘনীভূত হয় না, একটা রাজনীতিক সাংগঠনিক একটা প্রশাসনিক আদল নেয় নাই। গণ অভ্যুত্থানের পর একটা প্রচন্ড অস্থিরতা এখন সমাজে আছে, কারণ এখানে 20-25 জন উপদেষ্টা আছে, সেই উপদেষ্টাদের অধীনে দেশটা চলছে এবং এই দেশের একটা ব্যবস্থাপনাগত সংকট আছে এবং গত 15 বছরে প্রচুর সমস্যা তৈরি হয়েছে এখানে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক। সেগুলা খুব 4 মাসে ফিক্স করে ফেলা, সেগুলোর সমাধান করে ফেলা সম্ভব নয়। কিন্তু আবার সামাজিক অস্থিরতাও আছে, নানা অঘটন ঘটছে। আপনি যেটা বললেন, সরকার চেষ্টা করলেও সব কিছু সামাল দিতে পারবে না এবং ফলে এটার কারণ হলো সময় যত যাবে এই ধরনের অস্থিরতা আরো বাড়তেও পারে। ফলে দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন, এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হলো বাংলাদেশের এসব সংকটের একটা উত্তর। কিন্তু আবার সংস্কারও লাগবে, সংস্কার ছাড়া একটা শুধু নির্বাচন কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কোনো সমাধান দিতে পারবে না। তাহলে আবারও গণ আন্দোলন হবে, আবারও অস্থিরতা তৈরি হবে। ফলে আমি বলবো বাংলাদেশের এই সময়টা একটা ক্রিটিক্যাল সময়, একটা নানা কিছু ঘটছে, অস্থিরতা ঘটছে, দ্রব্যমূল্য ওইভাবে নিয়ন্ত্রণ করা যায় নাই, রাজনীতিক ঐক্যের জায়গা থেকে আবার বিভেদ এবং উপদলীয় একটা অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু এবং সরকার সামাল দিতে হিমশিমও খাচ্ছে। এরকম কিছু অস্থিরতা যাবে, এটা গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা। এটা পৃথিবীর অন্য জায়গায় এরকম ঘটতো, অন্য জায়গায়ও ঘটেছে এবং গণ অভ্যুত্থান পরে এরকম ঘটে। এখানে আমাদের ধৈর্য ধরার ব্যাপার আছে, বা একটা সংস্কারকে ত্বরান্বিত করে দ্রুত একটা নির্বাচনের দিকে যাওয়ার, একটা নতুন সংবিধানের দিকে যাওয়ার ব্যাপার আছে। সেটাই সফল হলে এইগুলোর সমাধান আসবে, আর সেটা সফল না হলে এটা আরো বাড়বে। এইগুলো।